বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে। অনেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করছেন। স্বভাবতই এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের গত 16 বছর বিশেষ কিছু ব্যক্তিবর্গ যে অবদান রেখেছে, তাদের সেই অবদানের কারণে মাঠ তৈরি হওয়া জায়গায় আন্দোলনটা বেগবান হতে সহায়ক হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও অনেক বিষয়ে আমার কাছে মনে হচ্ছে প্যানিক হচ্ছে, আবার অতিরঞ্জিতও মনে হচ্ছে, আবার একেবারেই কিছু না বলে চুপ করে বসে থাকা, সেটাও আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দালালি হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে আমাদের ভাইয়েরা যারা যেখান থেকে যতটুকু অবদান রেখে চলেছেন, তাদের এই অবদানগুলোকে নিয়েই আগামীর পথ চলতে হবে, সেটা আমি বিশ্বাস করি। সাম্প্রতিক সময়ে আমাদের একজন প্রিয় ভাইয়ের ভিডিও এসেছে, যেই ভিডিওতে বাংলাদেশের আগামী দিনের কিছু বিষয় নিয়ে তিনি খুব আলোকপাত করার চেষ্টা করেছেন যে এই দেশে এই বিষয়গুলো সতর্ক না হলে ভবিষ্যৎ অন্ধকার। আমি তার এই জায়গাটাকে, সমালোচনাটাকে পজিটিভলি কিছু কিছু অংশে নিয়ে, আর কিছু কিছু অংশ আমাদের এই মুহূর্তে অতিরিক্ত যেটা প্রয়োজনীয়তা নেই বলে মনে করছি, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশটা গত 16 বছর যেই অবস্থায় ছিল, সেই 16 বছরের অবস্থাটা যদি আপনি চিন্তা করেন, তাহলে শুধু শেখ হাসিনাও যদি বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে বের হয়ে যেত, তাহলেও কিন্তু আপনি হ্যাপি থাকতেন। কারণ আপনার কাছে, আমার কাছে শেখ হাসিনা একটা বোঝা ছিল। শেখ হাসিনা যদি এই আন্দোলনের মুখে না পড়তেন, ব্যক্তি শেখ হাসিনা যদি রাজনৈতিক দলগুলোকে ডেকে বলতেন যে আপনারা বৈঠক করেন, আমি এই প্রস্তাব দিলাম, আমার বিশ্বাস বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল তার সাথে বৈঠক করে বলতো ঠিক আছে, আপনি বিদায় নিয়ে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন দেন, তাতেও জনগণ খুশি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, হাসিনাকে রিমুভ করতে এতটাই কঠিন পরিস্থিতি ছিল, যেই পরিস্থিতিতে মন্দের ভালো অপশনটা এদেশের জনগণ বেছে নিত এবং রাজনীতিবিদরাও নিত। বাস্তবতা তাই বলে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটি বিশেষ রহমত আমরা পেয়েছি, যেই রহমতের কারণে আমরা হঠাৎ করে আবাবিল পাখির সাহায্যে, মানে ছাত্রছাত্রীরা আবাবিল পাখি হয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে উদ্ধার করে দিয়েছেন। আমি সেজন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, শহীদি তামান্না কামনা করি, এবং যারা বীর, শ্রেষ্ঠ বীর উত্তম হিসাবে বেঁচে আছেন, আমাদের সেই পঙ্গু হওয়া ছাত্রছাত্রী ভাই বোন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমাদের ভাইদের অনেক এক্সপেকটেশন বেড়ে গিয়েছে বাংলাদেশে। এই দেশটাকে এভাবে করতে হবে, সেভাবে করতে হবে, এখানে এ থাকবে, সেখানে এ থাকবে, এখানে এই লোক থাকতে পারবে না, এখানে সেই লোক থাকতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশটাকে যদি গঠন করতে হয়, একটা লম্বা সময়ের প্রয়োজনীয়তা আছে। হঠাৎ করে আমরা যদি সব গরম পানি মুখে খাই, তখন যেমন মুখ পুড়ে যায়, অতিরিক্ত ঠান্ডা খেলেও তখন আবার মুখ ঠান্ডা হয়ে আপনার এমনও হতে পারে অবশ হয়ে যেতে পারে। তো মাঝখানে চলনীতিটা বাংলাদেশের গ্রাউন্ডে অনেক সময় কল্যাণকর, অনেক সময় অকল্যাণকরও হতে পারে। আজকের আমার এই বক্তব্যের উদ্দেশ্য এই নয় যে আমরা বিপ্লব কতটুকু সাধিত করতে পেরেছি পারি নাই সে নিয়ে ক্ষোভের জায়গা, কিংবা সে নিয়ে উচ্ছ্বাসের জায়গা। উচ্ছ্বাস এতটুকুই, শেখ হাসিনা বিদায় নিয়েছে। ক্ষোভের জায়গা, আক্ষেপের জায়গার অভাব নাই। তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে গ্রাউন্ডটা শেখ হাসিনা তৈরি করে দিয়ে গিয়েছেন, এই গ্রাউন্ড থেকে জনতাকে মুক্তির জন্য একেবারেই শর্ট টাইমে কেউ পারবে না। এবং সেটা করতে গেলে বাংলাদেশের যে কালচারালি মানুষের যে বিভিন্ন ধরনের মত, পথ, চিন্তাধারা, এবং আমাদের তো অনেক অধৈর্য জাতি হিসেবে আমরা প্রসিদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেমন বীরের জাতি, তেমন আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, অসহ্য হয়ে যাই, অল্পতেই অস্থির হয়ে পড়ি। দ্রব্যমূল্যের একটু দাম বাড়লে কিংবা কমলে যেমন খুশি হই, বাড়লে কিন্তু কষ্টও পাই। স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের স্বভাবজাত একটা চরিত্র। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ হয়, সেই দেশগুলোতে কিন্তু মানুষ না খেয়ে থাকে, স্কুলিং পায় না, পড়াশোনা করতে সুযোগ পায় না, চাকরি বাকরি নাই,
তারা জীবনটাকে এভাবেই গড়ে নিয়েছে। আমরা কিন্তু যুদ্ধ করেছি ঠিকই, ৭১ করেছি, আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতার জন্য করেছি, ভোটাধিকারের জন্য করেছি, ভাষা আন্দোলনের জন্য ৫২তে আন্দোলন করেছি, আমরা ৪৭-এ আন্দোলন করেছি, কত আন্দোলনের ইতিহাস আমাদের আছে। আমরা সর্বশেষ এই ২৪-এর আন্দোলন করলাম। কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাউন্ড যেই জায়গাটায়, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাইকে শত্রু বানানো, এই মানসিকতা পরিহার করতে হবে। বাংলাদেশে আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগের সকল যারা লেসপেন্সার রয়েছে তাদের হাত থেকে দেশকে অবশ্যই মুক্ত করতে হবে, কিন্তু আমাদেরকে ধৈর্যের সাথেও এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের একটি সুন্দরতম পদ্ধতি হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, তাহলে আর বড় কোনো অস্ত্র লাগবে না। এবং এই অনৈক্যটা আপনাকে আদর্শের জ্ঞান দিয়েই তৈরি করে দিবে। বলবে এই আদর্শ প্রচার করো, সেই আদর্শ প্রচার করো, আপনি একটা করবেন, আমি একটা করব, এই যে অনৈক্য তৈরি হয়ে যাবে, এটাতেই আওয়ামী লীগ সন্তুষ্ট হয়। বাংলাদেশের বর্তমান যে সরকার, এই সরকারটা এস্টাবলিশড হওয়ার জন্য কোনো কারো পরিকল্পনা ছিল না। কারো মাথায় কোনো ধরনের প্ল্যান নাই, প্ল্যান এ বি সি কিচ্ছু ছিল না। এই দেশে আমি আবারও বললাম, আল্লাহর বিশেষ মেহেরবানিতে সাডেনলি আপনার কাছে একটা বিষয় এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের অপকর্মের শাস্তি হিসাবে। এটা নিয়ে যদি দীর্ঘ প্রায় ৩ মাস কোনো একটা সশস্ত্র গোষ্ঠী যুদ্ধ করত, যেমনটা বিভিন্ন দেশে হয়েছে, আপনার আফগানিস্তানেও একটা গ্রুপ এসেছে, তারা তাদের জায়গা থেকে ২ দিক থেকে মার্চ করে করে তার সিটিতে উপস্থিত হচ্ছে এবং জনগণ ধরেই নিচ্ছে তারা আসবে, তারা নিবে, তারা যেভাবে চালাবে, এটাই রাষ্ট্র। বাংলাদেশে যদি এমন একটা আন্দোলন হতো, যেই আন্দোলনটা যখন সব পক্ষ ব্যর্থ, তখন সবাই তার মধ্য থেকে কোনো একটা সশস্ত্র গ্রুপ সারা বাংলাদেশে অন্তত তাদের ৫ লাখ সমর্থক নিয়ে সমস্ত অফিস আদালতগুলো দখল দিয়ে যাইতো এবং তারা একটা তাদের নিজস্ব থিমের উপরে রাষ্ট্র চালাতো, তাহলে সেটার নাম ছিল প্রকৃত বিপ্লব। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশে হয়নি এবং সেই গ্রাউন্ড এখন পর্যন্ত বাংলাদেশে নেই। বাংলাদেশের গ্রাউন্ড যেটা হয়েছে, শেখ হাসিনার অতিরিক্ত যন্ত্রণার কারণে, অতিরিক্ত মানুষের উপরে জুলুমের কারণে জনগণ সামষ্টিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র হাসিনাকে রিমুভ করার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন। আমি বারবার বলেছি, আমাদের সম্মানিত গৌরবের সেনাবাহিনী যদি আমাদের পাশে সাহায্য না করতেন, হয়তো আমরা এই বিজয়টা পেতামই না। আমাদের রক্ত ঝরতো, কিন্তু এই রক্ত ঝরার শেষটা কোথায় ছিল? তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এদেশের আলেম ওলামা, গায়ক, নায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, কৃষক, শ্রমিক, জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আর আমরা ছাত্রদেরকে স্পেস দিয়েছে এদেশের সাধারণ জনগণ, বলেছে তোমরা সামনে থাকো। এখানে তাদেরও বড়াই করার কিছু নাই, আর আমাদেরও তাদেরকে ছোট করার কিছু নাই। আমরা বুঝেছি আমরা পারিনি, তোমরা সামনে নেতৃত্ব দাও, তোমাদের পিছনে আমরা আছি। তাই বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা করেছে। এখন যে পদ্ধতিতে রাষ্ট্র চলছে, সংস্কার, এটা নিয়ে আমাদের দাবি এবং প্রেশারের জায়গা থেকে যে যেভাবে পারছেন কথা বলার অবশ্যই রাইট রয়েছে। আমি সেই অধিকারকেও হরণ করতে চাই না, আমার বিশ্বাস সেটা অব্যাহত থাকবে, কিংবা আপনারা বলবেন। তবে আমাদের এটাও ধারণায় নিতে হবে, আমাদের সবাই কিন্তু যেভাবে সবার চেহারাটা উপস্থাপন করা হচ্ছে, হয়তো ওই রকম নাও হতে পারে। তাদের চিন্তা চেতনা, ওই চেয়ারে বসার কারণে আমার আবেগ এবং আমার উচ্ছ্বাস এবং আমার যে বিষয়টা, আমার চাহিদা, সেটা আমি আউটপুট সঠিক না পাওয়ার কারণে আমার কাছে অনেক ধারণাগত পরিবর্তন থাকতে পারে। আওয়ামী লীগ তার ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে সত্য, পাশাপাশি এই সরকারকে আমাদের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সরকারকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এই সরকারের যেই বিষয়গুলোতে আমাদের কষ্ট হচ্ছে সেটাকে সমর্থন জুগিয়ে যেতে হবে না, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদেরকে অ্যাডভাইস দিতে হবে। আমরা তাদেরকে সমর্থন সব কিছুতে দিব না, কিন্তু আমরা তাদেরকে পরিকল্পিতভাবে সুন্দর উপায়ে পরামর্শ দিতে থাকব। এবং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেটা করতে পারিনি সেটা আমরা পারিনি। চোর গেলে যেমন বুদ্ধি আসে, এখন বাংলাদেশে আপনি বিপ্লব হয়নি,
হয়নি তো সেটা আমি চোখের সামনে দেখছি। আমরা 5 তারিখ সকাল পর্যন্তও জানি না দেশটা স্বাধীন হবে কিনা। তো যেহেতু হয়নি তো হয়নি, যেটা হওয়ার সেটাই এখন হয়েছে। 1/11-তে যেটা হওয়ার তখন সেটাই হয়েছে, 24-এ যেটা হওয়ার সেটা 24-এই হয়েছে। আমার মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, সেটা হবে বাংলাদেশে। যারা আওয়ামী প্রীতি দেখাবে, পাশের একটি দেশের আধিপত্যবাদকে মেনে নিবে, এদের বিরুদ্ধে একটা লড়াই, সেটা লম্বা সময়ও লাগতে পারে, অল্প সময়ও লাগতে পারে। দেশের মধ্যে যেই চিন্তাটা ঐক্যবদ্ধ হবে, যারা এই ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে, তাদের মধ্যে একটা ইউনিটি হবে। এই ইউনিটিটা গিয়ে একটা সময় আরেকটা বড় বিপ্লব ধারণ করবে। তার আগের যে সময়টা এখন যেটা যাচ্ছে, প্লাস আরেকটা গভর্নমেন্ট আসা পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ওই সময়টা ওইভাবেই যাবে। অনেক দুঃখ থাকবে, অনেক চাওয়া পাওয়ার বেদনা থাকবে, অনেক কিছুই মিলবে না, কিন্তু মেনে নিতে হবে। কিন্তু আরেকটা হবে, সেইটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা যখন হবে তখন হয়তো আপনার প্রকৃত যে বিপ্লবের স্বাদ সেটা আপনি পেতে পারেন, আবার নাও হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেটা চলছে এভাবেই হয়তো যাবে, কিন্তু আমরা এভাবে কামনা করি না। আমরা কামনা করি ভালো কিছু, আমরা কামনা কিছু খারাপ কিছু। তবে এটা শিওর যে বাংলাদেশে আওয়ামী লীগ আসতে পারবে না। যতটা ভয়ের রাজত্ব অনেকের ভিতরে ঢুকে গিয়েছে, আমি মনে করি এটা আপনাদের অতিরঞ্জিত কিংবা সতর্কতার জন্য আপনি বলে থাকলে অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েটেবল, কিন্তু এত প্যানিক নেওয়ার কিছু নেই। আওয়ামী লীগের আস্তানা নিশানা বাংলাদেশে হবে না, কেউ এটা করবে না, কেউকে সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ। সেটা প্রমাণ হয়েছে 0 পয়েন্টে, সেটা প্রমাণ হয়েছে আর হাসিনার ফোনালাপের মাধ্যমে, সেটা প্রমাণ হয়েছে 15ই আগস্টে, সেটা প্রমাণ হচ্ছে প্রতিদিনের অ্যাক্টিভিটিসে। হ্যাঁ, তারা কিছু অন্যায় গোপনভাবে করতে পারে, তারা ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এখন শুধু আমাদের কাজ দেশবাসীকে ঐক্যবদ্ধ করা এবং জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গর সাথে সুসম্পর্ক বজায় রাখা, কাদা ছড়াছড়ি না করা, নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা, অনৈক্য যেখানে তৈরি হয় সেখান থেকে দূরে সরে আসা, সেটাই হবে আমাদের প্রথম কাজ। তাহলেই বাংলাদেশের এই বিপ্লবের স্বাদ টিকে থাকবে। সবাইকে ধন্যবাদ।